এর চেয়ে দুঃখজনক ঘটনা কি হতে পারে? মানে আপনার দেশে আপনার চুরি, ছিনতাই, রাহাজানি সব চলছে। মাদ্রাসায় ছোট বাচ্চারা, হ্যাঁ? ছেলে বাচ্চারা তারা নিস্তার পাচ্ছে না, কোন কিছু নাই। কিন্তু আপনাদের সমস্যা সিনেমা নিয়ে। ফাইন। মানে সিনেমা আপনার পছন্দ নাই হতে পারে। আপনাকে কেউ জোর করছে না দেখানো। তামিম নূর কখনো একদম। শুধু তামিম নূর না, বাংলাদেশের বা পৃথিবীর কোন ডিরেক্টর কারো পায়ে গিয়ে পড়ে থাকে না, "ভাই প্লিজ আমার সিনেমাটা দেখেন।" বনতা এক্সপ্রেস সিনেমার এই ব্যাপারটা নিয়ে প্রতিবাদ করতে হলে আপনার তামিম নূরের সাথে ভালো সম্পর্ক থাকতে হবে না। আপনার তামিম একদম। নূরের সাথে কোন সিনেমা করতে হবে না। আপনার এই দেশে কোন একটা সাংবাদিক সমিতি, কোন চলচ্চিত্র সমিতি, এফডিসি সমিতি, শিল্প সমিতি কারো মুখে কোন আলাপ নাই। আপনি কি করবেন এই সমিতি দিয়ে? আপনি যে আরেফিন শুভর কথা বললেন, আমি যদি বলি যে এই যে জুলাই আন্দোলনের পর আরেফিন শুভর উপরও যা আসলো, হ্যাঁ? তিনি একটা হুম। সিনেমাতে জাস্ট অভিনয় করেছেন। আমি কখনো তাকে নির্লজ্জ দালালি করতে দেখি নাই। কেউ প্রমাণও দিতে পারবে না। কিন্তু তার উপরও যা আসলো সেটা নিয়েও কিন্তু কারো কোনো কথা নাই। তো তিনিও যখন দেখলেন যে ঠিক আছে আরেকজনেরটা হবে আমি কেন কথাবার্তা বলব? তো এভাবে ভাইয়া এভাবেই কিন্তু আমরা একজন আরেকজনকে সময় যখন চুপ থাকি, এভাবেই প্রত্যেকেই চেঞ্জ হয়ে যায় এবং তখন যখন নিজের উপর বিপদটা আসে তখন আশেপাশে তাকিয়ে দেখি আসলে আমার জন্য কেউ নাই। মানবতা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া স্টেশন দিয়ে একটু শুরু করতে চাই। অবশ্যই, অবশ্যই। এটা তোমার মূল্যায়নটা কি? তোমার অবজারভেশনটা কি? এর চেয়ে দুঃখজনক ঘটনা কি হতে পারে? মানে আপনার দেশে আপনার চুরি, ছিনতাই, রাহাজানি সব চলছে। মাদ্রাসায় ছোট বাচ্চারা, হ্যাঁ? ছেলে বাচ্চারা তারা নিস্তার পাচ্ছে না, কোন কিছু নাই। কিন্তু আপনাদের সমস্যা সিনেমা নিয়ে। ফাইন। মানে সিনেমা আপনার পছন্দ নাই হতে পারে। আপনাকে কেউ জোর করছে না দেখানো। তামিম নূর কখনো একদম। শুধু তামিম নূর না, বাংলাদেশের বা পৃথিবীর কোন ডিরেক্টর কারো পায়ে গিয়ে পড়ে থাকে না, "ভাই প্লিজ আমার সিনেমাটা দেখেন।" রাইট। হ্যাঁ? সে হয়তো বেশি হলে আহ্বান করতে পারে। আপনি বন্ধ করে দেওয়ার কে? ব্রাহ্মণবাড়িয়া আমার নিজের বাড়ি এটা বলতে আমার লজ্জা হচ্ছে আজকে। আমার নিজের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় এবং সেখানে অনেক বছর ধরে সিনেমা হল নাই। কিন্তু সেখানে মাদকের বিস্তার আছে খুব ভালো। হ্যাঁ? সেখানে সুদের কারবারি প্রচুর আছে। আমার পরিচিত অনেকেই আছে যে সুদের টাকা নিয়ে তারা মানে প্রচুর ধনী হয়েছে এবং এটাকে তারা তেমন কিছুই মনে করে না। সেই ব্যাপারে তাদের সমস্যা নাই। কিন্তু সিনেমার ক্ষেত্রে তাদের সমস্যা আছে। এত অদ্ভুত জাতি, এত হিপোক্রিট জাতি আমার মনে হয় না পৃথিবীর বুকে আরেকটাও আছে। সত্যি এবং এটা নিয়ে রাজনীতিরও কম হচ্ছে না, কম হয়নি হুম। এখন পর্যন্ত। হ্যাঁ। রুমিন ফারহানা বোধহয় প্রতিবাদের জন্য গিয়েছিল। সেটাকে আবার তি আ তিনি বিএন হ্যাঁ, বিএনপি, তিনি জামাত মানে ওখানকার কিছু কট্টর মাওলানাদের যে ধরনের কিছু ভাইব পেলাম, একটা ভিডিও খুবই হাস্যকর এবং খুবই উদ্ভট লাগলো যে এই যুগেও এই যে কে কাকে কাফার বলে দিচ্ছে, বউ তালাক বলে দিচ্ছে। কি অদ্ভুত না আমরা কোন সমাজে বসবাস করছি। ব্রাহ্মণবাড়িয়া আমি গিয়েছি একদিনের জন্য। শহরটা আমার কাছে মনে হয়নি যে এই শহরের একটু ভেতরেও যে এত অন্ধকার। মানে সত্যি মানে এটা খুবই দুঃখজনক। রুবিন ফারহানা তাও তো বোল্ডলি কিছু কথাবার্তা বলেছেন। আমি সবচেয়ে হতভম্ব এবং আমার আসলে শ্রদ্ধাটা উঠে গেছে। আপনি কয়েক পর্ব আগে বলছিলেন না, ২-১ জন শিল্পীর নাম করে তাদের থেকে আপনার শ্রদ্ধা উঠে গেছে। আমার শ্রদ্ধা উঠে গেছে জোনায়েদ সাকির কাছ থেকে। যেই জোনায়েদ সাকিকে আমরা সবসময় দেখেছি যে প্রতিবাদী থাকতে, যেই জোনায়েদ সাকিদের আমরা সবসময় দেখি দেশের বিভিন্ন ইস্যুতে কথা বলতে, তিনি যখন আজকে মানে একটা আসনে তিনি জয়লাভ করেছেন, তিনি যখন এরকম নিশ্চুপ হয়ে যান এবং আমার জানা মতে তিনি তামিমুল ভাইয়ের খুব ক্লোজ ফ্রেন্ড ও আমার জানা মতে। তো সেখান থেকে যখন কোন প্রতিবাদ না আসে অথচ এই জোনায়েদ সাকিকে কিন্তু আমরা এর আগের আমলে আগের সরকারের আমলে প্রচুর প্রতিবাদী দেখেছি। হ্যাঁ? এবং সেটা পান থেকে চুন খসলো। এখন তারা যদি চুপ থাকে মানে সেই ক্ষেত্রে আসলে এটা ভন্ডামি বলবো আর বা কি বলবো আমি জানি না কিন্তু আসলে। সাকিব আমার কাছে প্রশ্ন তোমার বা সবার কাছে যে যতটা পলিটিক্যাল লিডাররা একটু সরব হয়েছে বা নীরব থেকেছে বা হ্যাঁ, হ্যাঁ। আলোচনায় এসেছে, আমাদের নিজেদের লোকজন নাই। আমাদের নিজেদের নিজেদের লোকজন লোকজন নাই। কই? মানে ধরো শাকিব খানের ছবি ওই সময় গিয়েছে, শাকিব খান বলি, সমসাময়িক আরিফিন শুভ বলি কিংবা যাদের আসলে আ সোশ্যাল ইনফ্লুয়েন্স আছে প্রচুর। তো তারা মানে এটা কি ধরনের সোসাইটি আসলে? কি ধরনের ইন্ডাস্ট্রি যে একটা ছবি আঘাতপ্রাপ্ত হচ্ছে সেটা নিয়ে মানে আমার মনে হয় মেহর আফরোজ শাওনকে আমি এ এখনই গত আফটার জুলাই কম অভিনেত্রী বেশি পলিটিশিয়ান বলি। আমি লিডার ডাকি। আমি এখন নেত্রী ডাকা শুরু করেছি। কিন্তু তার বাইরে অভিনয় শিল্পীদের এত নীরব থাকাটা এত ভয় কেন এদের? এটা মানে আমি কি বলবো এটা কি ভয় আদৌ নাকি প্রত্যেকে সুবিধাবাদী শুধু নিজেরটাই চিন্তা করে, নিজের কথাটা চিন্তা করছে না? আপনি যে আরেফিন শুভর কথা বললেন, আমি যদি বলি যে এই যে জুলাই আন্দোলনের পর আরেফিন শুভর উপরও যা আসলো, হ্যাঁ? তিনি একটা হুম। সিনেমাতে জাস্ট অভিনয় করেছেন। আমি কখনো তাকে নির্লজ্জ দালালি করতে দেখি নাই। কেউ প্রমাণও দিতে পারবে না। কিন্তু তার উপরও যা আসলো সেটা নিয়েও কিন্তু কারো কোনো কথা নাই। তো তিনিও যখন দেখলেন যে ঠিক আছে আরেকজনেরটা হবে আমি কেন কথাবার্তা বলব? তো এভাবে ভাইয়া এভাবেই কিন্তু আমরা একজন আরেকজনকে সময় যখন চুপ থাকি, এভাবেই প্রত্যেকেই চেঞ্জ হয়ে যায় এবং তখন যখন নিজের উপর বিপদটা আসে তখন আশেপাশে তাকিয়ে দেখি আসলে আমার জন্য কেউ নাই। রাইট, আমার জন্য রাইট। আসলে কেউ নাই।
বনলতা এক্সপ্রেস সিনেমার এই ব্যাপারটা নিয়ে প্রতিবাদ করতে হলে আপনার তামিমুরের সাথে ভালো সম্পর্ক থাকতে হবে না, আপনার একদম। তামিমুরের সাথে কোনো সিনেমা করতে হবে না, আপনার এই দেশে কোন একটা সাংবাদিক সমিতি, কোন চলচ্চিত্র সমিতি, এফডিসি সমিতি, শিল্প সমিতি, কারো মুখে কোনো আলাপ নাই। আপনি কি করবেন এই সমিতি দিয়ে? পিকনিক করবেন, খাওয়া দাওয়া করবেন, ক্রিকেট খেলবেন, এই আপনার কাজ। এছাড়া তো আজ পর্যন্ত কোনো ডিউটি আমি করতে দেখলাম না। নাকি ওই তছনছ করবেন না অফিসার হবেন, ওই করবেন আর কি, ওই আর চলবে। হচ্ছে আমাদের সংগঠনগুলো কি মানে এক্সিস্ট করে মানে ঢাকায় বা এখন মানে নাকি না? জানি ধরো না, হয়তো মানে প্রডিউসার শীত নিচ্ছে না, অ্যাসোসিয়েশন। না অনেক গরম পড়ছে তো ভাইয়া, রেস্ট নিচ্ছে হয়তো, প্রচুর গরম বাংলাদেশে এখন। আহ, যাই হোক, আমরা অনলাইনে আসতে না আসতেই অনেক গুলো কমেন্ট এসছে, আমি একটু নিতে থাকি নাহলে পরে মেলানো যায় না। সুস্মিতা জাহান লিখেছেন, বনলতা সেন মুভি রিভিউ কাইন্ডলি বলবেন। এটা একটু আলাদাভাবে নিলাম। আরো কিছু কমেন্ট আসছে। বনলতা সেনের মধ্যে আমরা কোনো কথা বলি না, কারণ গত পর্বে আমরা বলা শুরু করেছিলাম ওই সময় মনে হয় রোহিত নিয়ে একটু কথা বলেছিলাম, রকস্টার নিয়ে। হ্যাঁ, বনলতা সেন, আমি যতটুকু আমার পরিবার থেকে পাওয়া তথ্য এবং সব মিলে বলবো যে দুটো ছবি নিয়ে যে ধরনের আলোচনা তৈরি হয়েছে, খুবই তাত্ত্বিক আলোচনা, কারো মাথার উপর দিয়ে আশপাশ দিয়ে যাচ্ছে, কিন্তু আমি কয়েকজন বন্ধুদের কাছ থেকে খবর পেলাম এটা বেশ খানিকটা অতিরঞ্জন, মানে রোহিত এবং বনলতা সেন নিয়ে বলছে। হ্যাঁ, ক্লাসিক হয়েছে, হয়তো ঈদে এই ধরনের ছবি দেখে আমরা অভ্যস্ত না, কিন্তু তোমার কাছে কি মনে হয় এই দুটো ছবির আলোচনায় যদি আসি, মানে এই ধরনের ছবি কি ঈদে আসা ঠিক না? না ভাই, আমি এভাবে কখনোই বলে দিতে পারি না। আমার কাছে মনে হয় যে এটা বলে দাও, কে কোথায় নিয়ে আসবে না আসবে। মেজবাহ রহমান সুমনের সাথে আমাকে বলে দেন না যে আপনি তানভীর তারেকের সাথে শো করবেন কি করবেন না, তা আমি কেন তাকে বলে দিতে চাবো আপনি ঈদে আসবেন কি আসবেন না? হু এম আই টু সে? মেজবাহ রহমান সুমন আমাকে হাইস্ট বলতে পারে যে সাকিব, তোমার সাথে তানভীর তারেকের শো দেখলাম, এই রাইট, জায়গাটা রাইট। ভালো হতে পারতো। আমিও সেরকম বলতে পারি, ভাইয়া আমার কাছে ক্লাইম্যাক্সটা আমি বুঝি নাই, একটু কি। আমি কাউকে তো বলে দিতে পারি না এরকম। আর মাসুম হাসান উজ্জ্বল তো জীবনে এসে আমাকে বলে না যে সাকিব তোমার তো ডান দিকে এভাবে বসা উচিত, আর এই শো করার সময় তানভীর তারেকের কিছু খাওয়া উচিত না। মাসুদ হাসান উজ্জ্বল জীবনে বলছে আপনাকে, সো আমি কেন বলতে যাব? এভাবে বলা উচিত না। আর আমাদের প্রত্যেক ধরনের সিনেমা দেখে ভাই অভ্যস্ত হওয়া উচিত। আমাদের এত আরাম আরাম সিনেমা দেখে, যে সিনেমা আমাদেরকে আরাম দেয় না, তখন আমরা খুব ডিসকমফোর্ট হয়ে যাই। তো এটা আমাদের রুচিটা কিন্তু আর এগোতে দিচ্ছে না। আপনি ইন্ডিয়াতে দেখেন, হলিউডে দেখেন, অনেক সময় কিন্তু অনেক ধরনের সিনেমা আছে, অনেক অনেক সিনেমা আছে বুঝি না। আর এই যে বোঝা না বোঝার কথাটা বলা হচ্ছে, আমি গতকালকে একটা লেখা লিখেছিলাম, সেখানে আমি লিখেছি যে রোহিতের ফিনিশিং বুঝি নাই বা অনেক কিছু। হ্যাঁ, আবার যারা বুঝতে পেরেছেন তারা অনেক বিরাট বিরাট লেখা লিখছেন। ব্রাত্তু রাইসু একটা লেখা লিখেছেন। হিমালয় ভাই নামে একজন আছেন, মাহফুজ সিদ্দিক হিমালয়, দুর্দান্ত একটা লেখা লিখেছেন। ওই লেখাটা পড়লে আমার মনে হয় যে, মানে মনে হয় যে লেখা লিখলে এভাবে লিখতে হয় আসলে। একটা মানুষ কতটা মনোযোগ দিয়ে সিনেমা দেখতে পারেন সেটা আমার কাছে মনে হয় এই সিনেমা। তার শাখাওয়াত হোসেন নামে একজন লিখেছেন, মামুনুর রশিদ তামিম নামে একজন লিখেছেন। এই চারজনের লেখা আমার কাছে মনে হচ্ছে খুবই ইন্টারেস্টিং। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে চারজন চার ধরনের মানে এক্সপ্লেনেশন দিয়েছেন, যেটা আমার কাছে আরো ভালো লেগেছে। যে চারজন একই সিনেমা দেখেছে কিন্তু ভিন্নতা না, আলাদা। না। আমি আর্টের তো এটাই তো হ্যাঁ, বিউটি অফ আর্ট, তাই না? মানে যে একদমই। এ ধরনের আলোচনা হবে। আর সেক্ষেত্রে ভাই আমি একটা কথা বলতে চাই, যে বোঝা না বোঝা নিয়ে যে একটা কথা, এই যে মাথার উপর দিয়ে, তানভীর ভাই আপনি কি নিজে নিজেকে কতটুকু বোঝেন? 100% বুঝেন বলতে পারবেন? না, পারবেন না কিন্তু কিন্তু। সাকিব, আমি এভাবে দেখি বিষয়টা যে দেখো, গত কয়েক বছরের ঈদে আমি একটা তুমুল প্রতিবাদ করেছিলাম যে সবাই মানে ফেসবুকে যারা আলোচনা করে সবাই কে কতটা গ্রস পাইলো, কটা হল পাইলো, কয় টাকা হ্যাঁ, হইলো, এই আলোচনা ছিল। এবার এবার কিন্তু ঈদে এটা নাই। এবার ঈদে ছবির গল্প মান নিয়ে আলোচনা হ্যাঁ, হচ্ছে, মাথার উপর দিয়ে না কানের একদমই। উপর দিয়ে যাচ্ছে, মানে ওর ওর ব্রেন নিয়ে যে খেলা হচ্ছে। আমি হ্যাঁ, এইটা খুব খুব করে চাচ্ছিলাম যে ছবির রসদ নিয়ে আলোচনা হবে, গল্প, ট্রু, এর ট্রু। স্টোরি লাইন, এর হ্যাঁ, সিনেমাটোগ্রাফি, এটা কতটুকু তোমার মগজে আসলো। এইটা হ্যাঁ। মনে হয় মানে এই রোহিত এবং বনলতার একটা সাকসেস বলবো, যে এটা একটা হিট একদমই, করেছে। অবশ্যই সাকসেস। কেউ যে বলতেছে না না, যে বনলতা এত করছে বা রোহিত না, কিন্তু এত করে ওই ফেলছে। আলোচনা কিন্তু নাই। ওই আলোচনাটা। যাই হোক, একটু প্রসঙ্গ পাল্টাই। প্রসঙ্গ পাল্টানোর সাথে, সাথে আমি একটু যদি বলি যে ধরো নানান রকম ভাবেই আমাদের সোসাইটি, যারা ব্রাহ্মণবাড়িয়া বনতা এক্সপ্রেস থেকে আসছিলাম, কাট্টু দিয়ে আমি আমি যদি আসি, যে হিজাব পরা মেয়েটা যে ড্রামস বাজালো এবং তার পরবর্তীতে তার বাবা যেভাবে কত সুন্দর করে ব্যাখ্যা দিল, আমার মনে হলো যে এরকম বাবা আমাদের মধ্যবিত্ত সোসাইটিতে অনেকেই রয়েছেন। এবং কিন্তু আমার কাছে সমাজের অসহায়ত্ব লাগলো যে যদি আপনারা মনে করেন, এই যে যদিতে আসলো, মানে ফেসবুকে কত রকম লাফাঙ্গাগিরি হয়, মানে কত রকম লেমগিরি হয়, মানে এর মধ্যে এইটাকে পিক করে আমাদের মিডিয়া কি একেবারেই মানে যাতা হয়ে গেছে কিনা, মানে কোনটা কিভাবে কি একেবারেই তো। করবে। আপনার তো নাই কিছু। আপনার কিছু নাই। কিছু তো দিতে হবে। এডিটর যখন বারবার বলে যে আমাকে ভাইরাল কোনো নিউজ আপনি কোত্থেকে করবে? এমন কি অপরাধ করে ফেলছে মেয়েটা, আমি তো বুঝলাম না।
সে হিজাব পরেও বা না পরে তো তার ব্যাপার। আর সে সে তো ড্রামটা ভালো বাজায়। সে তো ড্রামটা মানে ভালো বাজায়। তুই আমি ভাইয়া মাঝে মধ্যে তুই খুব খুশি তুই হই যে যে তারেক, মারে আমি মিমের মাঝে বাপের মধ্যে বাপের খুশি কাছে ভাইয়া যা, যে নাহলে বারিশা হকের বাপের কাছে যা। হ্যাঁ, মানে মানে এছাড়া আরো কত আজে বাজে ওদের ওদের ফ্যামিলিতে ঢুকছে ক্যামেরা কি আপনারা এই মানে আমার আমি মাঝে মধ্যে ভাইয়া এই কারণে খুশি হই যে তারেক মাসুদ মানে শুনলে খুব অনেকে রেগে যাবেন, আমি তারপরও বলবো এটা। তারেক মাসুদ যে এই মুহূর্তে বেঁচে নাই এবং এই সময় নাই, এতে আমি খুশি। শুনলে অনেকে বলবে যে আপনি কি তার মানে খুশি তারেক মাসুদ মরে যাওয়ায়? না, মরে যাওয়ায় খুশি না, আমি এই সময় বেঁচে নাই এজন্য খুশি। কারণ এই সময় বেঁচে থাকলে অনেকে বলতো তো ভাই আপনি মাদ্রাসায় পড়ে আপনি কেমন সিনেমা বানাবেন, দেখতেন ওনার জীবনটা জাহান্নাম বানায় ফেলতো। মানে উনি তো মানে আমি বুঝি না মানুষজন, মানে একটা মেয়ে, তার বাবা বলছিল খুব সম্ভবত সে মনে হয় হজে গেছে আসার পর, কিন্তু তার ড্রামটা এখনো বাজাতে ভালো লাগে, সে বাজায়। তো হ্যাঁ সে তো ধরেন ধর্মের দিকে হয়তো ৭ গেছে, হয়তো ৩ যায় নাই, ১০ এ ১০ হয়তো পায় নাই। তো আপনি ৩ যে যায় নাই এটাকে আপনি এত বেশি ফোকাস করছেন, এই মেয়েটা যে ৭ গেছে এই মেয়েটা সেটা থেকে ফেরত আসবে। এবং একটা সময় এই মেয়েটা যদি তখন ধর্মের প্রতি তার বিতৃষ্ণা জেগে ওঠে, তার দায় কিন্তু আপনাদের। কারণ তাকে একদম। আপনার সোশ্যাল মিডিয়াতে বুলি করে করে এমন জায়গায় নিয়ে আসছেন যে সে আজকে তার একটা শখের কাজ, এমন না যে খুব প্রফেশনালি কিছু করছে, এমন না যে কোনো মানে আর করলেও কি আমি বুঝলাম না, কি এমন অপরাধ এটা আমি বুঝলাম না, মানে আমি জানি না। আমাদের পাশের মানে দেশে সবচেয়ে বড় মানে সঙ্গীতজ্ঞ যদি বলি সেটা এই মুহূর্তে কি মানে অনেক বছর তো সে হচ্ছে এ আর রহমান। আমি তো এটাকে তিনি এটা তো বলছিলাম যে তার হ্যাঁ, একটা তো মেয়ে, দুইটা মেয়ে দুই ধরনের। ২ টা মেয়ে ২ আহ, রকমের। এই নিয়ে তার কোনো ইয়া নাই। এবং তিনিও বলেন যে তিনি ওই ফজর নামাজের পরে মানে সরি ফজর নামাজের আগে তাহাজ্জুদের পর ওই সময় নাকি তার মাথায় সংগীত নাজিল হয়। তিনি মিউজিক করেন, তারপর নামাজ পড়ে তিনি নাকি ঘুমান। বেলা পর্যন্ত ঘুমান, সারা রাত জেগে থাকেন। তো এই নিয়ে তো ওইখানে কোনো ইয়ে নাই। আমাদের এত কেন আমরা এরকম হয়ে যাচ্ছি? যদিও ওখানকার মিডিয়া কিছুটা বুলি করার চেষ্টা করেছিল, কিন্তু হ্যাঁ, আমার হ্যাঁ, হ্যাঁ। কাছে অবাক ইদানিং লাগে গত ধরো। কয়েক বছর হচ্ছে। গত হ্যাঁ হ্যাঁ কয়েক হ্যাঁ বছরে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবং এ আর রহমান খুবই সুন্দর করে বলেছেন যে তাদের লাইফটা তারা চুজ করেছে, এবং এখানে আমি বাধা দেবার কিছু না, আমার লাইফ কেউ ভাইয়া যেমন আমি ওদের কেউ। ওদের ওদের আর্টিস্টদের একটা জিনিস আছে অন্তত, যে ক্যামেরার সামনে কিভাবে কোন জিনিসকে রেসপন্স করতে হয় এটা খুব ভালো জানে, যেটা আমাদের এখানে ভীষণ 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 অভাব।